আজকে একটা বাস্তব বা একটা রিয়েল ঘটনাই শোনাই, সেটা আমার জীবনে ঘটে যাওয়া থেকে আমি কিভাবে অস্ট্রেলিয়ায় গেলাম সেই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি মাহবুব মাসুম। আমি নানা সময় অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত এবং ইমিগ্রেশন সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করি। কোন ধরনের প্রবলেম হলে বা কি ধরনের প্রবলেম ফেস করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আমি নানান সময় আপনারা কিভাবে যাবেন, আপনারা কিভাবে জিনিসটাকে সহজ করতে পারেন এই ব্যাপারগুলো আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি। কিন্তু আমি আসলে কখনো বলিনি যে আমি যে কি ধরনের প্রবলেমের ভিতর দিয়ে অস্ট্রেলিয়াতে গিয়েছি সেই ইস্যুগুলো আমি চাই যে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আমি মোটামুটি একটা ছোট আকারে আপনাদের সামনে আমার বাস্তব অভিজ্ঞতাটা একটু তুলে ধরতে চাই। অনেক তো তাত্ত্বিক কথা আমরা শুনেছি আর কি, যে এই করতে হবে, ওই করতে হবে, ওই পেজে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আজকে একটা বাস্তব বা একটা রিয়েল ঘটনাই শোনাই, সেটা আমার জীবনে ঘটে যাওয়া থেকে আমি কিভাবে অস্ট্রেলিয়ায় গেলাম সেই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমার যাওয়াটা মোটামুটি অনেক বছর আগের কথা। আমি মোটামুটি 2003 ঘটনা, মানে আমার এইচএসসি শেষ হয়ে গেছে। তারপরে কোথায় পড়বো, কি করব, এগুলো নিয়ে তো সবার রীতিমতো যে বুয়েটে পরীক্ষা দিব নাকি কোথায় দিব এগুলো নিয়ে বেশ দৌড়াদৌড়ি। এত কিছু চিন্তা না করে আমার খুব ফোকাস ছিল যে আমি বিদেশে যাব, বিদেশে গিয়ে একটা ডিগ্রি নিব, ওখানেই মোটামুটি সেটেল হব। কিন্তু পরিবারের একমাত্র সন্তান হওয়াতে বাবা আমাকে রাজি করানোটা বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল ওই সময়। কারণ দেখা যায় যে যারা একমাত্র সন্তান হয় তারা বিদেশে সেটেল হলে বাবা মা একা হয়ে যায়। তারা যখন মানে বৃদ্ধ বয়সে যায় তাদের একটা এক্সপেকটেশন থাকে অন্যরকম। এটা আমাদের বাঙালি কালচারে বিশেষ করে। সেদিক থেকে আমার বাবা মাকে রাজি করানো অনেক কঠিন ছিল। তো স্পেশালি আমার বাবা কখনোই আমার বিদেশে যাওয়ার ব্যাপারে আমার পক্ষে ছিলেন না। তো যাই হোক, আমিও বেশ একটু জেদি টাইপের পার্সন। তো আমি আমার মাকে রাজি করিয়েছি এবং শেষমেশ মোটামুটি সবকিছু রেডি করে রাজি করেছি। তো আমার বাবা সবসময় চাইতো বাংলাদেশে চাকরি করে আমি সরকারি কর্মকর্তা হই, কিন্তু আমার সরকারি চাকরির প্রতি আমার কোনো অ্যাট্রাকশনই ছিল না কখনো। খুব ফোকাস ছিল যে আমি বিদেশে যাব, ওইখানে ভালো ডিগ্রি অর্জন করব, তারপর ওখানে সেটেল হওয়ার চেষ্টা করব। সেই সুবাদে দেখা গেল যে আমি তাড়াহুড়ো করে ভাবলাম যে ভর্তি পরীক্ষা দেই সরকারিতে, আর ওদিকে আমার এক ফ্রেন্ড ছিল, সে আমাকে খুব ইনফ্লুয়েন্স করতো বাইরে যাওয়ার জন্য, যে চল আমরা বাইরে যাব। আমি প্রথম দিকে একটু ভালোই চেষ্টা করছিলাম, কিন্তু কিছু কারণে ফাইন্যান্সিয়াল ইয়ের জন্য আমি ভাবলাম যে এত টাকা খরচ করে যাওয়ার চেয়ে তো আমার দেশে পরে আমি মাস্টার্স করতে যাব। আমার ওই ফ্রেন্ড আমাকে বললো যে না চল, তোর যা কাগজ যত কিছু লাগবে আমি তোকে হেল্প করব, সব কিছু করব, আমি তোকে ফুল সাপোর্ট দিব, তুই প্যারেন্টসকে রাজি করা, আমরা অস্ট্রেলিয়ার জন্য চেষ্টা করব। আমিও মোটামুটি এদিকে ভিসা প্রসেসিং এর যে জিনিসগুলো, যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট বা স্টেটমেন্ট এগুলো জোগাড় করা, এগুলো রেডি করা, ম্যাক্সিমাম যে আমার হেল্পটা এসেছিল সেটা হচ্ছে আমার মা। আমার মাই আমাকে ফিনান্সিয়াল সাপোর্ট বলেন, যা কিছু আছে সবকিছু সেই গোছাতে সহায়তা করেছে। একটা এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম আর কি। আমি জানি ওই এজেন্সিটা এখন আছে কিনা, সেটা ঢাকার বনানীতে ছিল, এবং সেই এজেন্সি ইউনিভার্সিটি অফ ওলংগংয়ে আমার অ্যাডমিশন হয়েছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। ওদের এজেন্ট ছিল বাংলাদেশের আর কি। তো ওরাই আমার কাগজ ডকুমেন্ট সবকিছু খুব ইজিলি করে দিল। তো আমার ফ্রেন্ডেরও ওই একসাথে কাগজপত্র হয়ে গেল। তো ওদিক থেকে দেখা হলো যে সবচেয়ে বড় যে ধাক্কাটা সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, স্পন্সর যেটা আর কি। স্পন্সর তখন আমাকে আরেকজন স্পন্সর দিয়েছিল প্রায় 75 লাখ টাকার মতো একটা বিশাল অ্যামাউন্ট। তো সেইটার জন্য আমার ভিসা খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমি নিজেও কল্পনা করিনি যে আমার ভিসা এত তাড়াতাড়ি হবে। অন্যদিকে আমার বন্ধুর সে পিছিয়ে গেল, সে আমাকে খুব বলতো যে স্পন্সর রেডি, সবকিছু রেডি, কিন্তু মোটামুটি দেখা গেল তার হয়নি। তো যাই হোক, ওলংগংয়ে আমার অ্যাডমিশন হয়ে গেল। চলে গেলাম। চলে যাওয়ার পর যে বড় সমস্যা, সেখানে থাকার জায়গা, কাজ করা, একটা বিশাল ঝামেলা। আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা আর কি আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে শুরুতে ব্যাচেলর ডিগ্রিতে না এসে আপনারা চেষ্টা করবেন যে বাংলাদেশে একটা ভালো জায়গা থেকে আপনি একটা ভালো সিজিপিএ নিয়ে একটা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করার জন্য, এবং সেই ব্যাচেলরটাকে আপনি বেস করে মাস্টার্সে আসার চেষ্টা করুন। মাস্টার্সে আসলে আপনার যে সুবিধাটা হবে, একে সময় কম লাগবে। মাস্টার্স সাধারণত খুব বেশি হলে অনেক জায়গায় 2 বছর হয়। মোটামুটি ধরে রাখবেন যে 1.5 থেকে 2 বছরের একটা আপনার প্ল্যান থাকবে, যে এর মধ্যে আপনি মাস্টার্স শেষ করবেন, এবং এতে আপনার ওই 4 বছরের ব্যাচেলরের যে টিউশন ফিটা তার থেকে অনেক কম খরচে আপনার ডিগ্রিটা শেষ হয়ে যাবে, এবং অল্প সময় শেষ করে আপনি অস্ট্রেলিয়াতে রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা আমার একটা এক্সপিরিয়েন্স ছিল যে ব্যাচেলরে আসলে প্রচুর স্ট্রাগল করতে হয়। বাংলাদেশের যে পড়ালেখার স্টাইল ছিল আমাদের এইচএসসি পড়ে, তার থেকে অনেক ডিফারেন্ট, এবং ওই এনভায়রনমেন্টটা ডিফারেন্ট, সবকিছু
কিছু, এগুলো অ্যাডজাস্ট করতে করতেই আমার অনেক সময় লেগে গিয়েছিল। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে অস্ট্রেলিয়া যাওয়ার শুরুটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আরেকদিন অন্যান্য বিষয় নিয়ে আমি আলোচনা করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।